ওয়েলকাম এভরিওয়ান, ইলেকট্রোকেমিস্ট্রির আরেকটি পার্টে সবাইকে স্বাগত জানাই। তো গত তিনটে ভিডিওতে আমরা ড্যানিয়াল সেল আলোচনা করেছি, ইলেকট্রোড পোটেনশিয়াল আলোচনা করেছি, ইলেকট্রোড পোটেনশিয়াল বা সেল পোটেনশিয়াল কী করে মেজার করছি আমরা পোটেনশিওমেট্রিক মেথডে সেটাও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোনো একটা সেল রিয়াকশন স্পন্টেনিয়াস কিনা সেটা কী করে বুঝবো। তারপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নানস্টের ইকুয়েশন। সেই নানস্টের ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তারপর আমরা নেক্সট ভিডিওতে কিছু নিউমেরিক্যালস ডিসকাশন করব। তো শুরু করছি আজকের ভিডিও। কোনো একটা সেল রিয়াকশন বা আমি যখন একটা সেল বানাচ্ছি, সেলের মধ্যে তো রিয়াকশন হচ্ছে, তাহলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস কিনা সেটা কী করে বুঝবো। স্পন্টেনিয়েটি অর ফিজিবিলিটি আমরা অনেক সময় বলি, স্পন্টেনিয়েটি অর ফিজিবিলিটি অফ এ সেল রিয়াকশন। আমরা বাংলায় বলি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ যে রিয়াকশানগুলো নিজে নিজে হয়, আমাকে বাইরে থেকে কোনো হিট দিতে হয় না, কিছু করতে হয় না, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, যেগুলো নিজে নিজে হচ্ছে। তাহলে একটা সেল বানালাম একটা ক্যাথোড আর অ্যানোডকে কানেক্ট করে, তাহলে রিয়াকশানটা হবে কি না সেটা কী করে বুঝবো। তো দেখো, আমরা থার্মোডিনামিক্স থেকে অলরেডি জেনে এসেছি যে কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস হয়, মুক্ত শক্তি পরিবর্তন বা চেঞ্জ ইন ফ্রি এনার্জিকে নেগেটিভ হতে হবে। আবার কোনো একটা রিয়াকশানের ডেল জি কি ইন্ডিকেট করে, কোনো একটা রিয়াকশানের ডেল জি ইন্ডিকেট করে মাইনাস ডাব্লিউ ইউজফুল ডান বাই সিস্টেম, মানে পাতিকথায় বলে ইউজফুল ওয়ার্ক ডান বাই সিস্টেম। আমরা জানি সিস্টেমের দ্বারা কার্য হচ্ছে পজিটিভ হয়, সিস্টেমের দ্বারা কার্য হচ্ছে নেগেটিভ হয়, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে নেগেটিভ হয়, তাই মাইনাস দিয়েছি। তাই ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ওয়ার্ক ডান বাই সিস্টেম। সিস্টেম যতটা কার্য করবে, ইউজফুল ওয়ার্ক, যে সব ওয়ার্ককে কনসিডার করলে হবে না, সিস্টেম যা ইউজফুল ওয়ার্ক করবে তার মাইনাস হবে ডেল জি। এবার আমরা ডেল জি যখন ডেফিনেশন পড়েছিলাম তখন আমরা জেনেছি যে ডেল জির মধ্যে শুধুমাত্র নন মেকানিক্যাল ওয়ার্ক কনসিডার করা হয়, মেকানিক্যাল ওয়ার্ক কনসিডার করা হয় না। তাহলে একটা সিস্টেমের ক্ষেত্রে ডেল জি ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ ইলেকট্রিক, মানে ইলেকট্রিক ওয়ার্ক ডান বাই সিস্টেম। তাহলে একটা সিস্টেম যতখানি ইলেকট্রিক ওয়ার্ক করবে আমার সেলের ক্ষেত্রে, সেটাই হচ্ছে তার ফ্রি এনার্জি চেঞ্জ, তার মাইনাসটা। তাহলে একটা সেলে আমাকে কেন ইলেকট্রিক ওয়ার্ক করতে হবে? দেখো, সেলের মধ্যে আমরা জানি দুটো ইলেকট্রোড থাকে, একটা থাকে অ্যানোড যেটা নেগেটিভলি চার্জড হয়, একটা হয় ক্যাথোড যেটা পজিটিভলি চার্জড। তাহলে আমাকে কি করতে হয়, আমি অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন ট্রান্সফার করি, এই ইলেকট্রন ট্রান্সফারের জন্যই আমাকে ওয়ার্কটা করতে হয়। তাহলে এবার কতখানি ওয়ার্ক করতে হবে? আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ফিজিক্সে পড়েছি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখানে চার্জ কত? সাপোজ এখানে আমি এন মোল ইলেকট্রন ট্রান্সফার করছি আর দুটো ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি। তাহলে গত ভিডিওতেই আমি বলেছিলাম দুটো ইলেকট্রোডের মধ্যে যেটাই পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই হচ্ছে তার সেল পোটেনশিয়াল। তাহলে ডেল ভি হচ্ছে ই সেল বা সেল পোটেনশিয়াল, সেটাই হচ্ছে দুটো ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার আমি কতটা চার্জ ট্রান্সফার করেছি? আমি ট্রান্সফার করেছি এন মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, চার্জ অফ 1 মোল ইলেকট্রন ইকুয়ালস টু 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, তাহলে এন মোল ইলেকট্রন ট্রান্সফার করেছি, তাহলে চার্জ অফ এন মোল ইলেকট্রন ইকুয়ালস টু এন ফ্যারাডে। তাহলে আমার চার্জ হয়ে গেল এন ফ্যারাডে আর ডেলি হয়ে গেল হচ্ছে ই সেল। তাহলে আমার সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রিক ওয়ার্ক কত হলো? এনএফ ই সেল। সিস্টেমে ইলেকট্রিক ওয়ার্ক বের করে নিলাম, ঠিক আছে। এবার আমি জানি যে তাহলে ওয়ার্কটা ফ্রি এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এনএফ ই সেল। তাহলে এটাই হয়ে গেল আমার রিলেশন গিভস ফ্রি এনার্জির সাথে ই সেলের রিলেশন। বোঝা গেল? খুব সোজা প্রমাণ, মিনিটের মধ্যে আমরা করে নিতে পারবো। ডেল জি ইকুয়ালস টু মাইনাস এনএফ ই সেল। ক্লিয়ার? এবার দেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে কী করে এলো, এই জায়গাটা একটু বলার চেষ্টা করি, এই কনসেপ্টগুলো অনেক সময় উইক থেকে যায়। চার্জ অফ 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে চার্জ অফ 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে 1 মোলে আছে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে তার চার্জ কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো এই মাল্টিপ্লাইটা করলেই আসবে অলমোস্ট 96500 কুলম্ব। এই 96500 কুলম্বকেই বলে 1 ফ্যারাডে। তাই 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে।
বোঝা গেল আশা করছি। তাহলে এন মোল ইলেকট্রন চার্জ এন ফ্যারাডে। তাহলে আমার রিলেশন বেরিয়ে গেল ডেল জি ইকুয়ালস টু এনএফ ই সেল মাইনাস এনএফ ই সেল। এবার আমরা জানি কোনো একটা রিয়াকশান স্পন্টেনিয়াস হতে হলে কী হতে হবে, কোনো একটা রিয়াকশানকে যদি স্পন্টেনিয়াস হতে হয়, ফর এ স্পন্টেনিয়াস রিয়াকশন ডেল জিকে কী হতে হয় একটা স্পন্টেনিয়াস রিয়াকশানের জন্য? আমরা জানি যে কোনো রিয়াকশান স্পন্টেনিয়াস হতে গেলে ডেল জিকে নেগেটিভ হতে হবে, ফার্স্ট ভিডিওতেও বলেছি। তাহলে এই রিয়াকশানে যদি ডেল জি নেগেটিভ হতে হয় তাহলে ই সেল কী হতে হবে? যদি ই সেলটা নেগেটিভ হতো তাহলে নেগেটিভে পজিটিভ হয়ে যেত, ডেল জি পজিটিভ হতো, রিয়াকশান হবে না। তাহলে ডেল জিকে নেগেটিভ হতে হলে দেয়ারফর ই সেল মাস্ট বি পজিটিভ। তাহলে সেলের যেটা ইএমএফ সেটাকে হচ্ছে পজিটিভ হতে হবে রিয়াকশানটা স্পন্টেনিয়াস হতে গেলে। আশা করছি বোঝাতে পেরেছি। যে কোনো একটা রিয়াকশান স্পন্টেনিয়াস হতে গেলে যদি ডেল জি নেগেটিভ হয় তাহলে ইকুয়েশন বলছে ই সেলটাকে পজিটিভ হতে হবে। ক্লিয়ার? নেক্সট এর উপর বেস করে আমরা একটা প্রবলেম দেখি। সাপোজ আমাকে এরকম একটা সেল দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ নিয়েছি 1 মোলার সল্ট ব্রিজ, কপার 2+ যেটা 1 মোলার নিয়েছি কপার। এবার আমাকে দেওয়া আছে গিভেন E0 স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76 ভোল্ট, আর E0 কপারের স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল দেওয়া আছে 0.34 ভোল্ট। ওকে, আমাকে এই দুটো ডেটা দেওয়া আছে। এবার বলছে প্রেডিক্ট whether the cell reaction is feasible or not। মানে এই সেলের রিয়াকশানটা হবে কি হবে না, বা এই সেলটা কনস্ট্রাক্ট করলে তাতে কোনো লাভ হবে কি হবে না সেটা আমাদেরকে বুঝতে বলেছে। দুটো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল দেওয়া আছে। এবার আমি কি করব, যখনই আমাকে এরকম কোনো একটা সেল দেবে, গতদিন গ্যালভানিক সেলের রিপ্রেজেন্টেশনে বলেছিলাম আমরা একটা সেলের মধ্যে বাদিকে যেটাকে লিখি সেটা হচ্ছে অ্যানোড। তাহলে আমি বুঝে গেলাম জিঙ্কের পোর্শনটা অ্যানোড, তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড। ক্লিয়ার? ডান দিকের পোর্শনটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই কপারেটটা হয়ে গেল ক্যাথোড। এবার আমাকে দেখতে হবে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা আমার অক্সিডেশনে দেওয়া আছে না রিডাকশনে দেওয়া আছে। এখানে দেখছি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে এটা রিডাকশনে দেওয়া আছে। কপার 2+ থেকে কপার, তাহলে এটাও ইলেকট্রন নেবে, এটাও রিডাকশনে দেওয়া আছে। তাহলে দুটোই যদি রিডাকশনে দেওয়া থাকে তাহলে আমার ফর্মুলা হচ্ছে E0 সেল ইকুয়ালস টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। গতদিন আলোচনা করেছি ফর্মুলা কী করে চলে আসে। তাহলে ক্যাথোডের পোটেনশিয়াল কত, এই যে এটা ক্যাথোড 0.34, মাইনাস অ্যানোডের পোটেনশিয়াল কত -0.76, তাহলে হয়ে গেল 0.34 প্লাস 0.76 ইকুয়ালস টু 1.1 ভোল্ট। তাহলে ই সেল হচ্ছে পজিটিভ, ই সেল হয়ে গেল পজিটিভ, দেয়ারফর ডেল জি ইকুয়ালস টু নেগেটিভ, সো স্পন্টেনিয়াস। তাহলে এই রিয়াকশানটা হচ্ছে স্পন্টেনিয়াস আর সেলটাও কনস্ট্রাকশন পসিবল। তাহলে এরকম কোনো প্রবলেম দিলে আমাদেরকে এভাবে বুঝে নিতে হবে। সেমভাবে আমরা যে কোনো রিডক্স রিয়াকশানের ফিজিবিলিটি প্রেডিক্ট করতে পারি, কারণ আমরা এইভাবে যদি আমাকে একটা রিডক্স রিয়াকশান দেওয়া থাকে বলে রিয়াকশানটা হবে কি না, তাহলে আমরা সেটা দিয়ে একটা সেল বানাবো, ক্যাথোড মাইনাস অ্যানোড করে দেখবো E0 সেলটা পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশানটা পসিবল। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম আমরা নেক্সট একটা ভিডিও নিউমেরিক্যালসের উপর বেস্ট করে বানাবো। সেই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে বিভিন্ন রিয়াকশানগুলো হচ্ছে। তো তারপরে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা করে নিই, নিউমেরিক্যালস নেক্সট ভিডিওতে দেখা যাবে। সেটা হচ্ছে নানস্টের ইকুয়েশন। কি নানস্টের ইকুয়েশন? নাস্ট ইকুয়েশন। তো নাস্ট ইকুয়েশনটা কী জিনিস, এটা বলার আগে আমাদেরকে কিছুটা একটু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ব্যাক করতে হবে। সেটা কি, এই সাইডে আমি লেখার চেষ্টা করি। ধরো আমার এরকম একটা রিয়াকশান ইকুইলিব্রিয়ামে আছে, Na1 Na প্লাস N2B ইকুইলিব্রিয়ামে N3C প্লাস N4D। তাহলে এই ধরনের রিয়াকশানের ক্ষেত্রে আমরা কি জানি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে হয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন রেজ টু দেয়ার প্রপার পাওয়ার। এবার পাওয়ার যে সামনে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে পাওয়ারে তুলে দিতে হবে যার সামনে যেটা আছে। তো এটা হচ্ছে যখন রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে আছে তখন। এবার সাপোজ এই রিয়াকশানটাই হচ্ছে কিন্তু রিয়াকশানটা কোনো ইকুইলিব্রিয়ামে নেই, তখন কি হবে? তখন তো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখতে পারবো না। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ইকুইলিব্রিয়াম ছাড়া অন্য যে কোনো মুহূর্তের যদি আমরা কনসেন্ট্রেশন মেজার করি তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে রিয়াকশন কোশেন্ট দিয়ে রিপ্লেস করা হয়। এটাকে বলে হচ্ছে কিউকে বলে হচ্ছে রিয়াকশন কোশেন্ট। ইকুয়েশনটা সেম হবে, ভ্যালুগুলো আলাদা হয়ে যাবে। তাই সেক্ষেত্রে রিয়াকশন কোশেন্ট কিউ ইকুয়ালস টু সি এর পাওয়ারে N3 ডি এর পাওয়ারে N4
বাই এর পাওয়ারে n1 বি এর পাওয়ারে n2 হলো। এবার এই রিয়াকশন কোশেন্টের সাথে ফ্রি এনার্জির যে রিলেশন সেটা দেওয়া আছে, del G ইকুয়ালস টু del G0 প্লাস RT ln Q। ওকে, এবার আমরা একটু আগে ডিরাইভ করেছি del G মানে মাইনাস NF E সেল অর মাইনাস NF E সেল, তা del G0 হবে মাইনাস NF E0 সেল মাইনাস NF E0 সেল প্লাস RT ln Q। এবার মাইনাস NF দিয়ে দুদিকে ডিভাইড করে দিই, তাহলে E সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস RT বাই NF ln Q। এত দূর হলো। এবার আমরা জানি lnকে যদি লক করতে হয় তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, অর E সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 2.303 RT বাই NF ln Q লক Q। তাহলে এটাও হচ্ছে আমাদের নাস্টের ইকুয়েশনের একটা ফর্ম বলতে পারি। এটা হচ্ছে মাদার ফর্ম, মাদার নাস্টের ইকুয়েশন। এবার এর একটু আমরা ডিরাইভড ফর্ম আমরা একটু আলোচনা করব। সেটা কি করে, যে এই ইকুয়েশনের জন্য কিছু জিনিসগুলো আমাদের জন্য ফিক্সড হয়, যেমন আর এর ভ্যালুটা, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ভ্যালুটা একদম ফিক্স। যেহেতু এনার্জি ক্যালকুলেট করছি মানে পোটেনশিয়াল ক্যালকুলেট করছি, তাই আমি এটাকে জুলে বসাবো। আর ইকুয়ালস টু 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার রুম টেম্পারেচারটা জেনারেলি আমরা রুম টেম্পারেচারই করি, যেটা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন জেনারেলি। অন্য টেম্পারেচার বললে বসাতে হবে, জেনারেলি রুম টেম্পারেচার। আর ফ্যারাডের মানটাও কনস্ট্যান্ট 96500 কুলম মোল ইনভার্স। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি ইকুয়েশনে পুট করে দিই তাহলে ইকুয়েশনটা এই ফর্ম নেবে, ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই n লগ কিউ। কিউ মানে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তাহলে সেই এইভাবে আমরা করব, অর এভাবে লিখে নিতে পারি, অর ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই n লগ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। তাহলে এই ফর্মটাও আমরা মেমোরাইজ করতে পারি। জেনারেলি এই ফর্মটাই আমাদের বেশি কাজের লাগবে, কারণ টেম্পারেচারটা ম্যাক্সিমাম কেসে রুম টেম্পারেচার দেওয়া থাকবে, খুব কম কেসে হচ্ছে টেম্পারেচারটা ভ্যারি করবে, তো আমরা এই ফর্মটাকেই বেশি ব্যবহার করব। তাহলে এই হয়ে গেল আমাদের নাস্টের ইকুয়েশন। এবার এই নাস্টের উপর ইকুয়েশনের উপর বেস্ট করে বিভিন্ন প্রবলেমগুলো আমাদেরকে ডিসকাস করতে হয়। তার আগে বলে দিই নাস্টের ইকুয়েশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী করে বের করতে পারি সেটাও বলে দিই একসাথে। ডেরিভেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফ্রম নাস্টের ইকুয়েশন, এই যে লিখে রেখেছি নাস্টের ইকুয়েশন, দেখো এতদূর। এবার কি করতে চাইছি, ডেরিভেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে প্রথম কথাই বলে দিয়েছি, অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ ইকুয়ালস টু কে, রিয়াকশন কোশ্চেনটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার চিন্তা করো, একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম হয়েছে মানে রিয়াক্ট্যান্টটা কনস্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, প্রোডাক্টটা রিয়াক্ট্যান্টে কনভার্ট হচ্ছে, তাহলে কি কোনো পোটেনশিয়াল পাবো? আলটিমেটলি তো সেলে কোনো রিয়াকশন হচ্ছে না, একবার লেফট থেকে রাইটে যাচ্ছে, একবার রাইট থেকে লেফটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি সেলে কোনো পোটেনশিয়াল জেনারেট করবে না। তাহলে একটা ইকুইলিব্রিয়াম কিউ ইকুয়ালস টু কে, আর ই সেলের ভ্যালুটা হচ্ছে 0। দেয়ারফর এই ইকুয়েশনে যদি ভ্যালুটা পুট করে দিই, 0 ইকুয়ালস টু E0 সেল, E0 সেলে একটা ভ্যালু পাবো মাইনাস 2.303 RT বাই NF। আচ্ছা, এটাকে এই ফর্মে না করে এটাকে ln এর ফর্মেই রাখি, মাইনাস RT বাই NF ln কে, और RT বাই NF সাইড চেঞ্জ করে দিই, RT বাই NF ln কে ইকুয়ালস টু E0 সেল, और ln কে ইকুয়ালস টু NF E0 সেল বাই RT। ঠিক আছে, এটা জানি। এবার আমরা কি করতে পারি, এখানে যদি এফ এর ভ্যালু বসায়, আর এর ভ্যালু বসায়, টি এর ভ্যালু বসায়, তাহলে আমরা জানি যে এই ভ্যালুটা 0.059 আসে, তাহলে এন E0 সেল বাই 0.059। তাহলে এটাই হয়ে গেল আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে E0 সেলের রিলেশন। এই ইকুয়েশন থেকে পুট করতে আমরা বের করে নিতে পারি। এখানে যদি E0 সেলটা 0 বসায়, কিউ এর জায়গায় কিউ বসায়, তাহলে এটাও হচ্ছে সেম ভ্যালু দিয়ে দেবে, এন E0 সেল বাই 0.059। তাহলে এবার এখান থেকে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তো এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির কয়েকটি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যালস সম্পর্কে আলোচনা করব। আর যেহেতু এটা সলভ করতে আমাদেরকে লগের কিছু ট্রিক্স জানতে হয়, তাই যারা সিবিএসসি বোর্ড স্টুডেন্ট তাদের জন্য তো ক্যালকুলেটর অ্যালাউ না, তো তাদের জন্য একটা লগ সিরিজের একটা ভিডিও বের করবো যে লগ অ্যান্টি লগ কী করে সলভ করে, চট করে আমরা কী করে অ্যান্সারগুলো বের করে নিতে পারি। তো থ্যাংক ইউ।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর কিছু ডাউট হলে সেটাও জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।